আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। আমি রিদওয়ানা বিনতে জলিল। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে সূর্য সন্তানদের স্মরণে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে ২৪-এর তরুণদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। তখনও পূব আকাশে উকি দেয়নি রক্তিম সূর্য। জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত মিরপুরের স্মৃতিসৌধ। ৭১-এর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আত্মত্যাগ ধারণ করে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারাই ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি। ২৪-এর তরুণদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান আইন উপদেষ্টা। বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, একদলীয় মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয়। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি। বাংলাদেশের স্বাধীনতা লালিত বিজয়ের ঠিক ২ দিন আগে বাংলাদেশকে বুদ্ধিভিত্তিকভাবে পঙ্গু করার উদ্দেশ্যেই হত্যা করা হয়েছিল শহীদ বুদ্ধিজীবীদের। শহীদ বুদ্ধিজীবীদের লালিত স্বপ্ন পূরণ করতে পারলে এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারলেই তাদের স্বপ্ন পূরণ হবে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। মিরপুরে স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশকে সত্যিকার গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের। স্থায়ী কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অংশ নেয় সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে বিএনপি মহাসচিব বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর জাতি তার বরেণ্য ব্যক্তিদের হারিয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় বিএনপি। ৫ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে, সেই সুযোগকে সম্পূর্ণ ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ছিল আজকে আমাদের সাথে। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসছি আমার শহীদদের। তাদেরকে ভোলা সম্ভব না, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। দেশের সার্বিক শান্তি কামনা করছি, সকলের জন্য মঙ্গল হয়। যারা হত্যাকারী ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করা, এবং আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এটিকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত আত্মত্যাগ, তার ধারাবাহিকতা মনে করি। ৭১-এ বিজয়ের দ্বার প্রান্তে জাতিকে মেধাশূন্য করতে যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এমন প্রত্যাশা রাজনৈতিক ব্যক্তিত্ব আর সাংস্কৃতিক কর্মীদের। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। আধিপত্যবাদীদের নীল নকশার আলোকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মন্তব্য করে স্বাধীনতার ৫৩ বছর পরও বুদ্ধিজীবী হত্যাকারীরা কেন অস্পষ্ট সে প্রশ্ন তুলল জামায়াত ইসলামী। একই সঙ্গে দেশকে পঙ্গু করতে জামায়াতের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতাদের। অর্ণ গফুরের রিপোর্টে বিস্তারিত।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। নিজেদের সংকীর্ণ স্বার্থে স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করলেও তারা কখনো বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুর পরিচয় দিতে পারেনি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। সদ্য স্বাধীন দেশে জহির রায়হান কেন গুমের শিকার হন প্রশ্ন তোলেন তিনি। মুক্তিযোদ্ধারা লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিয়ে তারা ঢাকার অভিমুখে যাত্রা শুরু করেছে। পাকিস্তানি সৈন্যরা অস্ত্র জমা দিয়ে পলায়ন করছে, ঢাকার দিকে ফিরেছে, ক্যান্টনমেন্টের দিকে গিয়েছে। নিজের জীবন যেখানে তাদের রক্ষা করতে পারছে না, তারা আত্মসমর্পণ করে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। তারা একটা দেশ একটা জাতির জন্য আর কি ক্ষতি করতে পারে, এটা একটা বিশ্লেষণের বিষয়। জহির রায়হান সারা দেশে গ্রামে নগরে রাজনীতির সমীকরণের ভাজে ভাজে যেসব তথ্য খোঁজার জন্য তিনি অনুসন্ধানী একটা ইনফরমেটিভ রিপোর্টিং করার জন্য চেষ্টা করেছিলেন, ডকুমেন্টারি সহ তাকে যদি জীবিত পাওয়া যেত তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এই জাতি জানতে পারত। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতা থেকে আধিপত্যবাদী ভারত বঞ্চিত রেখেছিল বলে মন্তব্য করেন মহানগর দক্ষিণ জামায়াতের আমির। যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন, এই ধরনের ব্যক্তিদেরকে, দেশপ্রেমিক বুদ্ধিজীবীদেরকে, রাজনৈতিক নেতৃত্বকে বেছে বেছে হত্যা করে বাংলাদেশকে রাজনীতি শূন্য করার চক্রান্ত করেছিল ওই আধিপত্যবাদীদের দোসর শেখ হাসিনা। এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় দেশ বিরোধী শক্তির মুখোশ উন্মোচনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান সাংবাদিক নেতারা। অরণ্য গফুর, RTV, ঢাকা। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা DPS খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে DPS টাকা জমায় সারা দেশ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত রায়েরবাজার বদ্ধভূমির শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কুয়াশাচ্ছন্ন ভোর উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে যায় রাজনৈতিক, সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ প্রজন্মের প্রত্যাশা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। আর রাজনৈতিক দলের নেতারা জানান, বুদ্ধিজীবীদের ত্যাগে অনুপ্রাণিত হয়ে আগামীর বাংলাদেশ গড়বে তরুণরা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হবে। সাদিয়া কানিজের রিপোর্ট। পূবের আকাশে সবে লাল সূর্য উকি দিতে শুরু করেছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত যেসব মেধাবী বরেণ্য ব্যক্তিদের জাতি হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে রায়েরবাজার বধ্যভূমিতে আসে সব স্তরের মানুষ। বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। প্রত্যাশা করে তরুণদের মাধ্যমে প্রতিষ্ঠা পাবে আগামীর সুন্দর বাংলাদেশ। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধা এটা বাংলাদেশের, এটা কোনো বিশেষ কোনো দল বা কোনো শ্রেণীর নয়। রক্তের ঋণ শোধ করার একটি উপায় হচ্ছে যার যার অবস্থান থেকে আমাদের দায়িত্বটুক যথাযথভাবে দেশের জন্য পালন করা। ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। সমাজ গড়ার লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তারা। যে স্বপ্নগুলো নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই স্বপ্নগুলো যেন আমাদের পূরণ হয়। এই মারামারি, হানাহানি এগুলোর ঊর্ধ্বে যাবে, যে সবাই সবাইকে ভালোবাসবে, ভালো মানুষ হবে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়, এমন প্রত্যাশা সাংস্কৃতিক কর্মী আর সংগঠনগুলোর। 1971 সনে আমাদের সকল বুদ্ধিজীবী ঐক্যবদ্ধ ছিল দেশের সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে। আমরা সেই রকম একটি বুদ্ধিজীবী প্ল্যাটফর্ম জাতির প্রয়োজনে আমরা প্রত্যাশা করি। বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল, যে মূল মন্ত্র ছিল, সেই মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয়, তবেই সেই পরিবর্তন সদর্থক হবে। এবারে যে বিজয় দিবস পালন করছি, তার অন্যতম স্লোগান হলো বুদ্ধিজীবীদের হত্যার বিচার চাই। দলমত নির্বিশেষে সকল শহীদদের সবাই যেন সম্মান দেন, এমন আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে, এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।
পরাজয় নিশ্চিত জেনে বিজয়ের মাহেন্দ্রক্ষণে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। বাংলাদেশ স্বাধীন হলেও এদেশ যাতে মাথা তুলে ঘুরে দাঁড়াতে না পারে তাই এমন পৈশাচিক পরিকল্পনা পাকিস্তানের। স্বাধীনতা বিরোধীদের হেরে যাওয়ার ক্ষোভ আর হতাশা থেকে নারকীয় নির্মম নির্যাতনের ক্ষতচিহ্ন স্পষ্ট বুদ্ধিজীবীদের হত্যার ছবিতে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানি স্বৈরশাসকের নিপীড়নের বিরুদ্ধে বাঙালিকে ঐক্যবদ্ধ আন্দোলনে প্রেরণা সঞ্চার করেছিলেন রাজনৈতিকদের মতো বুদ্ধিজীবীরাও। রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি বুদ্ধিজীবীদের বৌদ্ধিক প্রেরণায় শানিত হতে থাকে বাঙালির স্বাধীনতার স্বপ্ন। বুদ্ধিজীবীরাই বাঙালির জাতীয়তাবাদী চেতনায় সমাজকে উদ্বুদ্ধ করেছেন সবচেয়ে বেশি। মুক্তির নেশায় ক্ষিপ্র বাঙালির সাথে 9 মাস যুদ্ধ চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তানি হানাদাররা যখন বুঝতে পারে জয়ের আর সম্ভাবনা নেই, তখন বুদ্ধিজীবী হত্যার নারকীয় ছক আঁকেন শত্রুরা। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আল বদর আল শামস বাহিনী বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হাজারেরও বেশি বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, প্রকৌশলী, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাহিত্যিককে রাতের অন্ধকারে চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। বুদ্ধিজীবীদের বাঁচিয়ে রাখলে দেশদ্রোহীদের দেশের মাটিতে টিকে থাকা দুষ্কর হবে, সেই আশঙ্কায় ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের। বিজয়ের মাত্র 2 দিন আগে 14 ডিসেম্বর রাতে পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলীর নেতৃত্বে একদল বিকৃত মস্তিষ্কের সামরিক কর্মকর্তারা পৃথিবীর ইতিহাসের জঘন্যতম নারকীয় হত্যাকাণ্ড ঘটায়, যাদের সহযোগিতা করে এদেশে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা। বুদ্ধিজীবীদের বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর যেভাবে হত্যা করে তা দেখলে যে কারো পিলে চমকে যাবে। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেল তাদের দলিত গলিত লাশ। কোনোটি ছিল জবাই করা, চোখ মুখ বাঁধা অজস্র লাশের কোনোটি শনাক্ত সম্ভব হলেও অসংখ্য লাশ শনাক্ত করা সম্ভবই হয়নি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদারতান্ত্রিক সমাজ নির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায়ে নির্বাচিত হলে বিএনপির সর্বোচ্চ চেষ্টা থাকবে প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে প্রতিবন্ধী নাগরিক শ্রেণীর সাথে মতবিনিময়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের আরও একটি রিপোর্ট দেখব। রাজধানীর আগারগাঁও LGRD মিলনায়তনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের অংশ, সমাজের অংশ। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের লড়াইকে সম্মান জানিয়ে তাদের পাশে থাকার কথা জানান তারেক রহমান। আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আগামীর বাংলাদেশে শারীরিক সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয়, পিছিয়ে না রাখে। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সুযোগ নিশ্চিত করতে বিএনপি পদক্ষেপ নেবে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি এবং আমার দল, একটু আগে মহাসচিব সাহেব ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমরা সবসময় আপনাদের পাশে থাকব। সবাইকে একসঙ্গে নিয়ে আগামীর বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় তার। আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি, যার ভিত্তি হবে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং উদারতান্ত্রিক সমাজ নির্মাণ। প্রতিবন্ধী ব্যক্তিদের সহযাত্রী হিসেবে পাশে থেকে সমস্যা সমাধানে বিএনপি ভূমিকা রাখবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহিদ রহমান, RTV, ঢাকা। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। অমরে এই পংক্তি রচয়িতা কবি হেলাল হাফিজকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2টি জানাজা হয়। জানাজায় অংশ নিয়ে সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, কবি হেলাল হাফিজকে মরণোত্তর 21শে পদক বা স্বাধীনতা পুরস্কার দেওয়ার পদক্ষেপ নেবেন তিনি। শরীয়ত খানের রিপোর্ট। শনিবার সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয় সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজের মরদেহ। সেখানে তার প্রথম জানাজায় অংশ নেন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বাংলা একাডেমির মহাপরিচালক সহ অনেকেই।
জানাজা শেষে প্রয়াত হেলাল হাফিজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন পর্যায়ের মানুষ। প্রয়াত কবির সাথে কাটানো সময়গুলো স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। ওটাই বারবার বলতেছে যে মা আজকে থেকে তো আমাকে প্রতিদিন কেউ ফোন দেবে না, আমার তো সব হারায় গেছে। ওটাই বলতেছে, আসলে এটাই বলছি যে আমার আর কেউ রইলো না। আফসোস সারা জীবনের থেকে যাবে, কারণ একটা টাইমে আমার বোন যদি আল্লাহ যদি তৌফিক দেন ও ভালো কিছু করবে বা আমি একটা জব করব, কিন্তু আমার চাচুকে আমি পাবো না। আমার পরিচিতিটা ওর নামের ওর বড় ভাই হিসাবে মোর লুক্রেটিভ হয়েছে দেন আমার ব্যক্তিগত পরিচয়। এ সময় হেলাল হাফিজকে মরণোত্তর 21 পদক বা স্বাধীনতা পুরস্কারের মতো রাষ্ট্রীয় পদক দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। পরে তার মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে দ্বিতীয় জানাজায়ও অংশ নেন সরকারের আইন উপদেষ্টা, পরিবারের সদস্য এবং ভক্ত অনুরাগী সহ বিশিষ্টজনরা। জানাজা শেষে প্রয়াত কবি হেলাল হাফিজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন পর্যায়ের মানুষ। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেঁটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। ওনার কবিতায় কিন্তু অনেকে উজ্জীবিত হয়ে তাদের জীবন গঠন করেছে। দ্বিতীয় জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় প্রয়াত কবি হেলাল হাফিজের মরদেহ। দুর্দান্ত এক কাব্যময় জীবন কাটানো কবি হেলাল হাফিজ শুক্রবার দুপুরে মারা যান। শরীয়ত খান, RTV, ঢাকা। অবশেষে বিকল্প পথে কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ সহ নৌযান চলাচল শুরু হয়েছে। কোনোভাবে যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম না করে সেজন্য সব নৌযান চলাচলকারীদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার এবং শুক্রবার 30টি নৌযান বিকল্প পথে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী ও মাছ ধরা ট্রলার সহ বঙ্গোপসাগরে চলাচলকারী নৌযান যাতে কোনোভাবে বাংলাদেশ জলসীমা অতিক্রম না করে সেজন্য সতর্ক করা হয়েছে। জোয়ার ভাটার নির্ভর করে শাহপরীর দ্বীপ, গোলাচর রুট ব্যবহার করতে বলা হয়েছে নৌযানগুলোকে। এতে বিজিবির পাশাপাশি কোস্টগার্ড নাফ নদ এবং সাগরে টহল অব্যাহত রেখেছে। জনসংখ্যার বিচারে দেশের 50% নারী, কিন্তু সিদ্ধান্ত প্রণয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার উল্লেখ করে নারী অধিকার বাস্তবায়ন ক্ষমতা নিশ্চিতে 8টি বিষয়ে কর্মপরিকল্পনা প্রস্তাব করেছে নারী পক্ষ। সকালে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে নারীর অধিকার ও মুক্তি প্রত্যাশা এবং করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এই কথা বলেন নারী পক্ষের সদস্যরা। এ সময় নারীদের বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার বন্ধ, শ্রম আইনে নারীকে স্বীকৃতি ও পারিবারিক বৈবাহিক আইন নারী বান্ধব করা সহ নানা প্রস্তাবনা দেওয়া হয়। জাতীয় নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করা ও প্রতিটি জেলায় সংরক্ষিত নারী আসনের দাবি জানান তারা। শুধু মৌলিক অধিকার নয়, জনগণের সাংবিধানিক অধিকার হিসেবে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিতে হবে। দীর্ঘদিনের সমস্যা দূর করতে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংস্কার করা জরুরি, এমন মন্তব্য করলেন UHC ফোরাম এবং ব্র্যাকের চেয়ারপারসন ডক্টর হোসেন জিল্লুর রহমান। স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে ন্যাশনাল ডায়ালগ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এবার সংস্কারে জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের 2 জন সদস্য বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাস্থ্য খাতে অনিয়ম চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিবেদন দ্রুত সরকারের কাছে জমা দেওয়া হবে। দেশকে দুর্নীতিমুক্ত করাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তামিম। সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। ডক্টর তামিম বলেন, গ্যাস ও বিদ্যুতে ব্যাপক চুরি হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা না হলে দুর্নীতি কমানো সম্ভব নয় বলে মত তার। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সাইবার জগতে নিরাপদে থেকে ঝুঁকি এড়াতে প্রতি বছর অন্তত একবার দেশের সব কর্পোরেট কোম্পানি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি পরীক্ষা করা উচিত বলে মনে করে AGS কোয়ালিটি অ্যাকশন লিমিটেড নামক একটি সফটওয়্যার টেস্টিং ল্যাবরেটরি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে এসব কথা তুলে ধরেন তারা। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির কান্ট্রি চেয়ারম্যান ডাক্তার নুরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন সহ অনেকে। আগামী ২৬ ফেব্রুয়ারিতে প্রথম অ্যানালাইজ সাইবার ড্রিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়, আর এই আয়োজনের মিডিয়া পার্টনার RTV। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী RTVর ১৫তম হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন ২০২৫ পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংসের অডিশন চলছে দেশব্যাপী। আজ অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জ জোনের অডিশন। সকাল থেকে জেলা শহরে ইসলামপুর ইশআতুস সুন্নাহ মাদ্রাসায় এই অডিশন হয়। এতে মুন্সিগঞ্জ ও তার আশেপাশের বিভিন্ন মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রাথমিক বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতি সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান ও হাফেজ মিসবাহুল আরিফিন। অডিশন শেষে সব প্রতিযোগী, ওস্তাদ ও বিচারক মণ্ডলীর অংশগ্রহণে র্যালি বের করা হয়। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দিনাজপুর জোনের অডিশন। ভিনদেশি সংস্কৃতি দূর করতেই সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কনসার্টের থিম সং প্রকাশ অনুষ্ঠানে একথা জানিয়ে তিনি বলেন, ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টে দেশের সংস্কৃতি তুলে ধরা হবে। আয়োজন সফল করতে তরুণ প্রজন্ম এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতা চান অ্যানি। কনসার্টের মিডিয়া পার্টনার বেঙ্গল মিডিয়া কর্পোরেশন RTV। এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আসার জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। শেখ হাসিনা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যেতে। ৫ আগস্টের পর এই প্রথম বিজয় দিবস, বিজয়ের মাস ১৬ই ডিসেম্বর। এই দিনটি আমরা একটি আনন্দ, একটি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করার সুযোগ পেয়েছি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ।